প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই বন্ধের সময়টা নিশ্চয়ই সুন্দরভাবে সবাই কাটাচ্ছ, বাসায় বসে নিশ্চয়ই পড়ালেখা করছো। আমরা গত ক্লাসে আমাদের 3 নম্বর আইটেম আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে নিজেরাই যেন নিজেদেরকে মূল্যায়ন করো, এবং আমার বিশ্বাস তোমরা সেটা করেছো। তো আজকে আমরা 6 নম্বর আইটেম নিয়ে আলোচনা করব, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই আইটেমটা নিয়ে। এবং এখানে আমরা জানি যে অনেকগুলো বিষয় যুক্ত থাকে, তো সবগুলো যেহেতু এক ক্লাসে করা সম্ভব না, সেটাকে আমরা ভাগ করে আলোচনা করতে হবে। আজকে আমি প্রথমেই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব, যেহেতু এই জায়গায় তোমাদের সমস্যাটা একটু বেশি এবং এই জায়গায় ভীতিটাও একটু বেশি। আমি চেষ্টা করব যতটুকু সহজ উপায়ে সম্ভব তোমাদেরকে বোঝানোর। বাকিটা হচ্ছে তোমাদের চেষ্টা, এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি করে, এবং কোনো জায়গায় প্রবলেম ফেস করলে সেক্ষেত্রে তোমরা সেটাকে নিয়ে বারবার চর্চা চালিয়ে যেতে হবে। তো চলো আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখি কিভাবে এই ট্রান্সফরমেশনটা করতে হয়। তো চলো আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখি আমাদের ট্রান্সফরমেশনে আজকে আমরা কি দেখছি। তো আমরা প্রথমেই জানবো যে কি সিম্পল সেন্টেন্সটা কি, কমপ্লেক্স সেন্টেন্সটা কি এবং কম্পাউন্ড সেন্টেন্সটা কি। এবং আমরা যে রুলগুলো পড়বো এটা আসলে আমরা একসাথেই পড়বো, যে কী করে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায় এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা যায়। খুব সহজ নিয়ম ফলো করে আমরা সেটা করার চেষ্টা করব। আমার মনে হয় তোমাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না যদি তোমরা একটু মনোযোগ দাও। তো চলো আমরা দেখি যে সিম্পল সেন্টেন্সটা আসলে কি। প্রথমে আমি একটু আলোচনা করি, তোমরা শুনো, তারপরে তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করবে। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলো বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাক্যের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়, অর্থ যেন একই থাকে। তো আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্সে যাব বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাব, এইভাবে যখনই ট্রান্সফর্ম করব তখনই আমরা অর্থটাকে ঠিক রেখে তারপরে পরিবর্তন করব। এখন প্রথমে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন ধরনের সেন্টেন্স যে সেন্টেন্স কি করে শুধুমাত্র একটি মাত্র ফাইনাইট ভার্ব ইউজ করে এবং সেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে। সেখানে একটা ফ্রেজ যুক্ত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইটটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া, যেটা দিয়ে একটা বাক্যের পূর্ণ অর্থ বা প্রকাশ করা যায় বা সাবজেক্ট কি করছে সেটাকে প্রকাশ করা সম্ভব হয়। আর নন ফাইনাইট ভার্বটা কি? যেটা দিয়ে কি করা যায় না, একটা বাক্যকে পূর্ণরূপে অর্থ প্রকাশ করা সম্ভব হয় না। তো আমরা ফাইনাইট ভার্ব এখানে পাবো সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। যেমন এরকম যদি হয় যে গোয়িং দেয়ার আই বট এ নিউ শার্ট, তো সেখানে গোয়িং দেয়ার, সেখানে গিয়ে। তো এই যে সেখানে গিয়ে, সেখানে গিয়ে বলে কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তো এখানে গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো সেটার উপস্থিতি থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন হেলথ ইজ ওয়েলথ, তো হেলথ ইজ ওয়েলথের মধ্যে এখানে শুধুমাত্র স্বাস্থ্যই সম্পদ এটুকুই বলা হয়েছে। এখানে কোনো ধরনের ফ্রেজ অ্যাড করা হয় না, শুধুমাত্র একটা ক্লজ দিয়েই বাক্যটা প্রকাশ করা হয়েছে। তো একটা বাক্যের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য। এবং ক্ষেত্র বিশেষে সেখানে একটা নন ফাইনাইট ভার্বও থাকতে পারে, একটা ফ্রেজও যুক্ত থাকতে পারে। তো চলো আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখি সিম্পল সেন্টেন্সটা কিরকম হয়। তো এখানে সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল হিসেবে দেওয়া আছে গোয়িং দেয়ার আই বট এ বুক। তো এখানে ফিচারগুলো উল্লেখ করা আছে যে একটাই সাবজেক্ট থাকবে, যেমন এখানে একটাই সাবজেক্ট আছে আই, ওয়ান ফাইনাইট ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব আছে বট, এবং এখানে ফাইনাইট ভার্ব সম্পর্কে লেখা আছে যে চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন অর টেন্স। ফাইনাইট ভার্বটা কি করতে পারে, তার অবস্থানটা কি করতে পারে, পরিবর্তন ঘটাতে পারে নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী। যেমন এখানে পাস্টে বাক্যটা লিখেছে, যার কারণে আমরা এখানে আই বট দিয়েছি। যদি প্রেজেন্টে হতো তাহলে কি হতে পারতো, আই বাই হতে পারতো। আবার হি থাকলে কি হতে পারতো, বাইস হতে পারতো। তো এই ধরনের ক্ষেত্রে এটা কি করতে পারে, নিজের পরিবর্তন ঘটাতে পারে। তো ফাইনাইট ভার্ব কোনগুলো ইউজ হতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ইট, এইট, এটসেট্রা। তো এগুলো ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওয়ান ক্লজ, এখানে ফিচার হিসেবে ওয়ান ক্লজের কথা উল্লেখ করা আছে। যেমন আই বট এ বুক, আই বট এ বুক, এখানে একটাই ক্লজ আছে এবং এটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে ব্যবহার করা হয়। এবং একটা ফ্রেজও থাকতে পারে, ওয়ান ফ্রেজ মেবি গোয়িং দেয়ার। যেমন গোয়িং দেয়ার এটা উল্লেখ করা আছে বলে এখানে আমরা বললাম যে একটা ফ্রেজ থাকতে পারে। এবার পরীক্ষায় যে সবসময় একটা ফ্রেজ কানেক্টেড থাকবে এমনও না, শুধুমাত্র আই বট এ বুক এইরকম একটা অংশ, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স।
ওয়ান নন ফাইনিট ভার্ব মেবি ডাজন্ট চেঞ্জ দ্য ফর্ম। নন ফাইনিট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে যে সে যেহেতু কি করতে পারে না, অসমাপিকা ক্রিয়া, সে পূর্ণভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না এবং তার ফর্মেরও কিন্তু চেঞ্জ হয় না, সে যেভাবে আছে সেভাবেই থাকে। সেটা সাবজেক্ট অনুযায়ী বা নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী তার কোনো পরিবর্তন হয় না। নন ফাইনিট ভার্ব অনেক ধরনেরই হতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করা যেতে পারে, যেমন প্রেজেন্ট পার্টিসিপলে হতে পারে, জিরান্ডে হতে পারে, পাস্ট পার্টিসিপলে হতে পারে, পাস্ট ফর্ম অফ ভার্ব, অথবা ইনফিনিটিভও হতে পারে, টু প্লাস ভার্ব, অথবা বেয়ার ইনফিনিটিভ, মানে যেখানে টুর অস্তিত্ব থাকে না, শুধুমাত্র ভার্বের মূল ফর্মটুকু থাকে। তো সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা এইগুলোকে নন ফাইনিট ভার্ব হিসেবে পেতে পারি, পার্টিসিপল, জিরান্ড, পাস্ট পার্টিসিপল অথবা ইনফিনিটিভ। তো আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্সটা দেখি যে কমপ্লেক্স সেন্টেন্সটা কী ধরনের হয়। তো এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে দুই বা ততোধিক ক্লজ থাকতে পারে, সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ হয় এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এখন কথা হচ্ছে যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা কি আর প্রিন্সিপাল ক্লজটা কি। প্রিন্সিপাল ক্লজ আমরা আগেই বলেছি সিম্পল সেন্টেন্সে যেরকম থাকে, যে ক্লজ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যে ক্লজটা অন্য ক্লজের উপর নির্ভর করে তার অর্থ প্রকাশ করে। যেমন ইফ ইউ গো দেয়ার, তো ইফ ইউ গো দেয়ার যদি বলি তাহলে আমার আরেকটা অংশ শুনতে হবে, তারপরে সেটার অর্থটা পুনর্বে প্রকাশ পাবে। আর আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যেটা হচ্ছে যে সমধর্মী ক্লজদেরকে যদি কানেক্ট করে তাহলে তাদেরকে কি বলা হয়, কোঅর্ডিনেট ক্লজেস হিসেবে ইউজ করা হয়। তো এখন আমাদের যেটা পাবো আমরা সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজকে জুড়ে দেয়া হয়। তো চলো আমরা একটু স্ট্রাকচারের মাধ্যমে দেখি কি ধরনের হয় সেটা। কমপ্লেক্স সেন্টেন্স, এখানে ফিচারগুলো দেয়া আছে, ওয়ান প্রিন্সিপাল ক্লজ, ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস, একটাও হতে পারে বা তার বেশিও সাবঅর্ডিনেট ক্লজেস থাকতে পারে, সাবঅর্ডিনেটিং কনজাংশনস থাকতে পারে, যেমন দ্য, হুইচ, হোয়াট, when, who, whom, if, as, that এগুলো ব্যবহার হয়, এটসেট্রা। টু অর মোর ফাইনিট ভার্বস, এখানে সমাপিকা ক্রিয়াই ব্যবহার হয়, এখানে নন ফাইনিট ভার্বের কোনো অপশন নাই। নন ফাইনিট ভার্বটা আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা বা তার বেশি ফাইনিট ভার্বই ব্যবহার হয়, সমাপিকা ক্রিয়া, যেটার মাধ্যমে একটা সাবজেক্টের পূর্ণ অ্যাক্টিভিটিটা বোঝানো সম্ভব হয়। তারপরে আছে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, তাহলে এখানে ইউ উইল শাইন ইন লাইফ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেটা সম্পূর্ণ আলাদাভাবে তার অর্থ প্রকাশ করতে পারে। ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই অংশটা বাকি অংশটুকু ছাড়া তার অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। তো এখানে আরেকটা এক্সাম্পলও দেওয়া আছে, এ ক্র হুইচ ওয়াজ থার্স্টি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, তাহলে এ ক্র হুইচ ওয়াজ থার্স্টি, এখানের মধ্যে এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার মানে হচ্ছে এ ক্র ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এভাবে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এর আগে যে দুইটা বললাম যে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে ছিল কি একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, ফাইনিট ভার্ব একটা হবে, নন ফাইনিট ভার্ব একটাও হতে পারে, একের অধিকও হতে পারে। আর কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখলাম যে দুই বা ততোধিক ফাইনিট ভার্ব থাকতে পারে, সেখানে ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজ কি হতে পারে, একের অধিকও হতে পারে, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের অস্তিত্ব সেখানে থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স কি করে দুইটা বা তার বেশি প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। এখানে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা অংশই কি করতে পারে, স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে, সেখানে দুইটা অংশ হতে পারে, তিনটাও হতে পারে, মানে ক্লজ দুইটাও হতে পারে, তার বেশিও হতে পারে, তবে সেখানে সবসময় প্রিন্সিপাল ক্লজ ব্যবহার হবে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। এবং এই ক্লজগুলোকে সেজন্য বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, মানে এরা সমধর্মী ক্লজ হয়, সেজন্য এদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। তো চলো আমরা দেখি আমাদের স্লাইডের মাধ্যমে একটা এক্সাম্পল দিয়ে এটা আমরা বোঝার চেষ্টা করি। কম্পাউন্ড সেন্টেন্স, টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস, যেমন এখানে আমার এক্সাম্পল আছে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, তো এখানে হি ইজ পুয়ার একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট আরেকটা প্রিন্সিপাল ক্লজ, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, দুইটাই আলাদা আলাদাভাবে
তাদের নিজেদের অর্থ প্রকাশ করতে পারে। এখানে হি ইজ পুয়ার বললেও একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়, হি ইজ অনেস্ট বললেও একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়। দুইটা দিয়ে আমরা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারছি। কোঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হয়, যেমন ফ্যান বয়েজ, যেটাকে সহজে বলা হয় ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো দিয়ে এই ক্লজগুলোকে কানেক্ট করা হয়। যেমন এখানে আরেকটা এক্সাম্পল আছে, আই স এ ম্যান অ্যান্ড হি ওয়াজ ওয়াইজ। তাহলে আই স এ ম্যান এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি ওয়াজ ওয়াইজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এই দুইটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। এবং যেহেতু দুইটা সমধর্মী ক্লজ, সেজন্য এগুলোকে কোঅর্ডিনেট ক্লজেস বলা যেতে পারে। তো আমরা এখন ট্রান্সফরমেশনে যাব, কি করে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা দেখব। তার আগে আমরা আরেকবার একটু বলে নিই, সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যেখানের মধ্যে একটাই ক্লজ থাকবে এবং সেই ক্লজের মধ্যে কি হবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা ফ্রেজ থাকতে পারে এবং সেখানে একটা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা দেখি ক্লজ দুই বা ততোধিক হতে পারে, সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, এবং ফাইনাইট ভার্ব দুই বা ততোধিক হতে পারে, তবে সেখানে ফাইনাইট ভার্বের অস্তিত্বই সবসময় পাওয়া যায়। আর আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যদি দেখি, সেখানে হচ্ছে যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করা হয় এবং সেখানে ফ্যান বয়েজের মাধ্যমে, যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো দিয়ে এই ক্লজগুলোকে যুক্ত করা হয়। এবং আমরা মূলত পরীক্ষায় আমরা বেশি পাবো অ্যান্ড, নর, অ্যান্ড, অর এবং বাটের প্রয়োগটাই বেশি পাবো আমরা। তো চলো এখন আমরা ট্রান্সফরমেশনটা দেখি কি করে আমরা এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে যাব। তো এখানে আমরা প্রথমে নিয়মগুলো আলোচনা করি। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, একটা স্ট্রাকচার দেওয়া আছে। ডেসপাইট অথবা ইনস্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যদি সিম্পল সেন্টেন্সে থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দ অথবা অল দ দিয়ে শুরু হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে ওই দুইটা প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করার জন্য আমরা বাট ব্যবহার করব। তো প্রথমেই সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে, ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। তো এখানে ইনস্পাইট অফ বিং পুয়ার এটা হচ্ছে একটা ফ্রেজ এবং হি ইজ অনেস্ট এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আমাদের সিম্পল সেন্টেন্সের কন্ডিশন অনুযায়ী এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে ইজ, এবং বিংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। এবং এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী এখানে দ নিয়ে আসবো এবং আমাকে দুইটা ক্লজ তৈরি করতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ। এখানে আমার প্রিন্সিপাল ক্লজ দেওয়াই আছে হি ইজ অনেস্ট। এখন ইনস্পাইট অফ বিং পুয়ার থেকে আমাকে সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি করতে হবে। তাহলে আমার সাবজেক্ট কি আছে, ক্লজ বানাতে গেলে আমার কি লাগবে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। তো এখানে সাবজেক্ট আমার হি আছে, সুতরাং আমি হি নিয়ে আসলাম, ইজ আছে ভার্ব, ইজ নিয়ে আসলাম, এবং অ্যাডজেক্টিভটা কি দেওয়া ছিল, পুয়ার। তাহলে দ হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এখানে দুইটা ফাইনাইট ভার্বের উপস্থিতি আছে, দুইটা ইজ উল্লেখ করা আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সে গিয়ে আমরা দেখি যে এখানে শুধু কমপ্লেক্সের যে চিহ্নটা আছে, আমাদের যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা দ, সেটাকে তুলে দিলেই হয়, এবং কমার পরিবর্তে সেখানে আমরা ফ্যান বয়েজটা বসাই। এখানে নিয়ম অনুযায়ী আমাদের বাট বসবে। তো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তাহলে এখানে যদি এবার আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে চিন্তা করি, তাহলেও একইভাবে ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট আছে, আমার একটা ক্লজ তৈরি করাই আছে হি ইজ অনেস্ট, একটা প্রিন্সিপাল ক্লজ আমার অলরেডি আছে এবং আমাকে অন্য ক্লজটা তৈরি করতে হবে। তো একইভাবে সাবজেক্ট ভার্ব নিলাম এবং যে অ্যাডজেক্টিভটা আছে সেটা নিলাম, সেজন্য হি নিলাম, ইজ নিলাম, এবং অ্যাডজেক্টিভ আছে পুয়ার সেটা নিলাম, এবং আমার কমার পরিবর্তে কানেক্ট করার জন্য সেখানে আমরা বাট বসালাম। সুতরাং হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা জানি যে ডেসপাইট যখন থাকে তখন কিন্তু আমরা আর অফ বসাই না। ডেসপাইট ওয়ার্কিং হার্ড হি কান্ট পাস ইন দ্য এক্সামিনেশন। তো এটাকেও আমরা যদি করি দ অথবা অল দ একই বিষয়। অল দ হি ওয়ার্কস হার্ড, কেন ওয়ার্কস দিলাম, কারণ ওইদিকে কান্ট আছে, তাহলে আমরা প্রেজেন্টে নেব, হির সাথে ভার্বের সাথে কি হয়, এস বা ইয়েস যুক্ত হয়। তো ওয়ার্ক আছে, আমরা এস লাগালাম। অল দ হি ওয়ার্কস হার্ড হি ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন। হি ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন একটা প্রিন্সিপাল ক্লজ, এবং অল দ হি ওয়ার্কস হার্ড যদিও সে কঠোর পরিশ্রম করে, তার মানে একটা নির্ভরশীলতা আছে, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে পাস। তো এখানে কম্পাউন্ডে যখন আমরা গেলাম তখন হি ওয়ার্কস হার্ড বাট ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন। এখানে আমি আবার হি বললাম না, একই কথা দুইবার বলার দরকার পড়ে না। তো এখানে হি ওয়ার্কস হার্ড একটা প্রিন্সিপাল ক্লজ
এবং ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন মানে হি ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন, আর একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এই দুইটাকে বার দিয়ে যুক্ত করা হয়েছে। তো আমরা পরের নিয়মে যাই। আমাদের পরের নিয়মে আছে সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইফ দিয়ে শুরু করি এবং কম্পাউন্ডে অ্যান্ড হয়। তবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সগুলোতে আমরা যেভাবে কমপ্লেক্স সেন্টেন্সের শুধু সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বাদ দিয়ে আমরা কি করতে পারি, সাবজেক্ট থেকে শুরু করে দিই, কিন্তু বাইয়ের ক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ভার্ব থেকে শুরু করব, সেখানে সাবজেক্টটা অমিটেড হয়ে যাবে। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখি, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল গেট আ প্লাস। তো এখানে বাই রিডিং অ্যাটেন্টিভলি এই অংশটা ফ্রেজ হিসেবে আছে এবং ইউ উইল গেট আ প্লাস এটা একটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে আছে। তো এখানে আমরা দেখি যে যখন আমরা কমপ্লেক্সে নিয়ে যাব বাক্যটাকে তখন আমাদেরকে কি করতে হবে, আমার সাবজেক্ট আছে ইউটাকে নিয়ে আসলাম, এবং যেহেতু কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট হয়, তো সেক্ষেত্রে আমাদের এখানে ফিউচার ইনডিফিনিট যেহেতু দেওয়া আছে আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আসবো। তাহলে ইফ ইউ রিডের এখানে আমরা প্রেজেন্ট ফর্মটা দিলাম, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল গেট আ প্লাস, একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো আমাদের এবং একটা প্রিন্সিপাল ক্লজ হলো, এবং আমরা এখানে দুইটা ফাইনিট ভার্ব পেলাম। আর কম্পাউন্ড সেন্টেন্সে গিয়ে আমরা এখানে ইউ রিড অ্যাটেন্টিভলিটা আর বলবো না, এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে আমরা ঠিক ভার্ব থেকে শুরু করব। প্রথম অংশটা ঠিক ভার্ব থেকে শুরু হবে, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল গেট আ প্লাস। পরেরটাও একইভাবে, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল গেট এ গুড জব, সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, এখানে আইএনজি যুক্ত আছে, একটা নন ফাইনিট ভার্ব এবং একটা ফাইনিট ভার্ব আছে। এবং কমপ্লেক্সে গিয়ে একইভাবে আমরা যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট আছে প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে আসলাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট এ গুড জব। আর কম্পাউন্ডে গিয়ে ঠিক প্রথম সাবজেক্টটা আমরা ছেড়ে দেব, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল গেট এ গুড জব। আচ্ছা, এখন আমরা পরবর্তী নিয়মে যাই। এই নিয়মটা ঠিক আগের নিয়মের মতো, শুধুমাত্র আগেরটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, শুধুমাত্র এটুকুই পার্থক্য। তো এখানে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে তখন ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ হয়, সাবজেক্টের পর ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলো ব্যবহার হয়, আর অথবা আনলেস দিয়ে করা যেতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্সে আগেরটাতে আমাদের অ্যান্ড ছিল, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ বিষয় চলে এসেছে সেজন্য এখানে কম্পাউন্ডে অরটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হয়, এবং এখানেও সেম একইভাবে প্রথম ক্লজের সাবজেক্টটা অমিটেড হবে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, একই এক্সাম্পলটাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট গেট আ প্লাস। আগে বলেছিলাম যে বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল গেট আ প্লাস, এখানে দিলাম যে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট গেট আ প্লাস। তো এখানেও একইভাবে ইউ উইল নট গেট আ প্লাস, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এবং আরেকটা আছে ফ্রেজ উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। তো এখানে একটা ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব আছে, আইএনজি যুক্ত ভার্ব আছে, এবং পরের অংশটাতে কমপ্লেক্স যখন আমরা করলাম তখন এখানে যেহেতু নেগেটিভ আছে আমাদেরকে কি বলতে হবে, অন্য পাশে ফিউচার ইনডিফিনিট আছে, এই পাশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি বলতে পারি, অথবা আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, দুইভাবেই বলা যেতে পারে। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, আমরা জানি যে ইউ এর পরে কি হয়, নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিটে ডোন্ট আমরা ব্যবহার করি। তো ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি অথবা আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট গেট এ প্লাস। এবং কম্পাউন্ডে গিয়ে ঠিক আগের মতো প্রথম সাবজেক্টটা আমরা বাদ দিয়ে দেবো এবং বলবো রিড অ্যাটেন্টিভলি, এখানে যেহেতু নেগেটিভ সেজন্য আমরা অর বলবো, অথবা ইউ উইল নট গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে না। তো একইভাবে আগের এক্সাম্পলটাকেই আমি একটু চেঞ্জ করে পরেরটাতেও দিলাম, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট গেট এ গুড জব, এটাকে আমরা আনলেস দিয়ে এখন দেখালাম যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট এ গুড জব, অথবা ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট এ গুড জব। আর এখানেও একইভাবে প্রথম সাবজেক্টটা বাদ দিয়ে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট গেট এ গুড জব। তো তোমরা এভাবে মানে তিনটা একসাথে করে করে স্ট্রাকচারটা মাথায় গেঁথে নেবে, তাহলে তোমাদের পরীক্ষায়ও আসলে খুব সহজে স্ট্রাকচারটা মনে থাকবে এবং তোমরা সেটাকে খুব সহজেই করতে পারবে। এবং মূল কথা হচ্ছে যে সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি সেটা মাথায় রাখতে হবে, যে একটাতে হচ্ছে সিম্পল সেন্টেন্সে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এবং সেটাতে একটা ফ্রেজ হতে পারে আমাদের প্রয়োজন মতো, আমরা সেখানে কি করব, মানে ফ্রেজ তৈরি করে নেব। যদি মনে করো যে এরকম হয় যে কমপ্লেক্স থেকে আমি সিম্পলে আসবো, সেই অনুযায়ী আমি ফ্রেজ তৈরি করে নেব। কমপ্লেক্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। আর কম্পাউন্ডে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো আমরা এখন পরের নিয়মে যাই।
দেখি আমরা আমাদের পরের নিয়মে কি আছে। তো এখানে আমাদের এই নিয়মের মধ্যে আছে যে T2 আর TO2 এই দুইটা যদি থাকে সিম্পল সেন্টেন্সের মধ্যে, তাহলে কমপ্লেক্সে প্রথম টুটার পরিবর্তে হয় স এবং দ্বিতীয় টুটার পরিবর্তে হয় দ্যাট, এবং সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব হয়। এবং কম্পাউন্ড সেন্টেন্সে একইভাবে ওই সর পরিবর্তে ভেরি এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড হয়। এবং যদি সিম্পল থেকে যাই তাহলে প্রথম টুর পরিবর্তে ভেরি এবং দ্বিতীয় টুর পরিবর্তে অ্যান্ড হয়। তো এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হি ইজ টু উইক টু ওয়াক। তো সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তো সেটাকে আমরা কি করব, এখানে আমরা দেখি যে ফাইনিট ভার্ব একটাই আমাদের এখানে ইজ, এবং টু ওয়াক এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটটা আমরা এখানে নন ফাইনিট হিসেবে ব্যবহার করেছি। আর কমপ্লেক্সে যখন গেলাম তখন আমরা কি করলাম, প্রথম টুটাকে পরিবর্তন করে স করে দিলাম, হি ইজ সো উইক। দ্বিতীয় টুর পরিবর্তে লিখলাম দ্যাট। আমার নিয়ম অনুযায়ী হচ্ছে যে সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট, যেহেতু প্রেজেন্টে আছে সেজন্য আমরা কি করব, ক্যানট দিলাম, হি ক্যানট ওয়াক। এবং আমাদের নিয়ম হচ্ছে কি, যে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। আর হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, এই কথাটা শুনলে পরে আমার মনে হয় যে আমার আরেকটা অংশ শোনা বাকি, তার মানে একটা নির্ভরশীলতা আছে, তাহলে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে আমরা যখন কম্পাউন্ডে যাই আমরা দেখি যে প্রথম টুর পরিবর্তে ভেরি করে দিলাম, হি ইজ ভেরি উইক। আর দ্বিতীয় টুর পরিবর্তে আমরা কি করলাম, অ্যান্ড দিলাম, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক। একইভাবে কমপ্লেক্সের মতো করেই করে নিলাম। এরপরে আছে আরেকটা এক্সাম্পল এখানে আছে, হি ওয়াজ টু স্লো টু ফিনিশ দ্য টাস্ক। তাহলে একইভাবে আগের নিয়ম অনুযায়ী আমরা করে গেলাম যে হি ওয়াজ সো স্লো দ্যাট, এখানে যেহেতু পাস্টে আছে সুতরাং আমরা কুড নট ব্যবহার করব, দ্যাট হি কুড নট ফিনিশ দ্য টাস্ক। তাহলে হি ওয়াজ সো স্লো দ্যাট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হি কুড নট ফিনিশ দ্য টাস্ক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এরপরেরটাতে আবার কম্পাউন্ডের মধ্যে হি ওয়াজ ভেরি স্লো অ্যান্ড হি কুড নট ফিনিশ দ্য টাস্ক। হি ওয়াজ ভেরি স্লো এটাও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে একটা বাক্যের মতো করে, হি কুড নট ফিনিশ দ্য টাস্ক এটাও একটা স্বাধীন অংশ। সুতরাং এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করেছে কি, অ্যান্ড, এবং এগুলো কোঅর্ডিনেট ক্লজেস হিসেবে কাজ করছে এখানে। এখন আমরা পরের নিয়মে যাই। এখানে আমাদের সিম্পল সেন্টেন্সে টু দেয়া আছে রুলে, এবং কমপ্লেক্সে দেওয়া আছে যে টু পরিবর্তে আমরা সেখানে স দ্যাট ব্যবহার করতে পারি এবং সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। এর আগের নিয়মে আমরা পড়েছিলাম যে ক্যান নট অথবা কুড নট, কিন্তু এখানে যখন একটা টু থাকবে তখন আমরা কি ব্যবহার করব, ক্যান অথবা কুড। এবং কম্পাউন্ড সেন্টেন্সে আগে ছিল ভেরি এবং অ্যান্ড, কিন্তু এখানে কি হবে, শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করবে দুইটা প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করার জন্য, এবং সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। তবে মূলত একটা টু যখন থাকে এবং সেটা থেকে যখন আমরা স দ্যাট করি কমপ্লেক্সে এবং কম্পাউন্ডের গিয়ে এখানে আমরা অ্যান্ড দেখিয়েছি যদিও, কিন্তু এই কম্পাউন্ড সেন্টেন্সটা পরীক্ষায় আসে না, কারণ এই রুলের মধ্যে শুধুমাত্র সিম্পল থেকে কমপ্লেক্স আসে এবং কমপ্লেক্স থেকে সিম্পলই আসে। তবুও তোমাদের জেনে রাখার জন্য আমি এখানে কম্পাউন্ডের স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছি। এবং এখানে দেখো অ্যান্ড হবে, এবং এটা একটু ব্যতিক্রম। এখানে কিন্তু আগে যেরকম আমরা সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, ওইটা আগেরটাতে ছিল ক্যানট অথবা কুড নট এবং বেস ফর্ম অফ ভার্ব, এবং একইভাবে কম্পাউন্ডেও হয়। আমরা দেখি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে খুব একটা বিশেষ পার্থক্য থাকে না, শুধু কমপ্লেক্সের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা উঠে যায় এবং কম্পাউন্ডে এসে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে। তো এখানে আমরা একটু ব্যতিক্রমভাবে লিখব। এখানের মধ্যে অ্যান্ড আছে প্লাস সাবজেক্ট প্লাস এখানে 1 2 হয়, 1 2 প্লাস যে ভার্বটা আছে বেস ফর্ম অফ ভার্ব সেটা বসে। তো এবং এই 1 2টা আবার টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। 1s 2 হতে পারে, 1ted 2 হতে পারে, 1 2 হতে পারে, মানে সেটা তার সাবজেক্ট অনুযায়ী হবে এবং টেন্স অনুযায়ী হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, হি সেভস মানি টু বাই এ বুক। তাহলে এখানে হি সেভস মানি টু আছে দেয়া, টুর পরিবর্তে আমরা কি করতে পারি, এখানে আমাদের কমপ্লেক্সের নিয়ম হচ্ছে টুর পরিবর্তে হবে স দ্যাট, তাহলে স দ্যাট হি ক্যান বাই এ বুক। এবং অর্থের দিক দিয়েও যদি চিন্তা করি যে সে টাকা জমায় কেন, একটা বই যাতে করে কিনতে পারে। তো এখানে একইভাবে হি সেভস মানি স দ্যাট হি ক্যান বাই এ বুক, সে টাকা জমায় যাতে করে সে কী করতে পারে, একটা বই কিনতে পারে। অর্থের কোনো পরিবর্তন হয়নি। আমাদের সবসময় যখনই আমরা ট্রান্সফর্ম করব তখনই আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের অর্থটা ঠিক আছে কিনা। তোমরা খুব সহজেই এটা বুঝতে পারো, কারণ এগুলো খুব ইজি সেন্টেন্স থাকে, খুব সহজেই অর্থ বোঝা যায়।
এবং যখনই ট্রান্সফর্ম করবে তুমি তোমার স্ট্রাকচার অনুযায়ী করবে, কিন্তু সাথে মাথায় এটা রাখবে যে আমার অর্থটা ঠিক আছে কিনা, আমাকে অর্থপূর্ণ করতে হবে বাক্যটাকে, এবং আমার আগেরটার সাথে যেন কোনোভাবেই অর্থের কোনো পরিবর্তন না হয় বা অর্থটা যেন মানে ব্যতিক্রম না হয়। তো এখানে হি সেভস মানি সো দ্যাট হি ক্যান বাই এ বুক, একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং দুইটা ফাইনাইট ভার্বও এখানে আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সে হি সেভস মানি অ্যান্ড হি ওয়ান্টস টু বাই এ বুক, এখানে হি ওয়ান্টস টু বাই এ বুক বলা হয়েছে কারণ এখানে কিন্তু সে করতে চায় বলে সে টাকাটা জমায়, সে করতে পারে বলা যায় না এখানে কম্পাউন্ডে গিয়ে। আমরা আগে বলেছি হি সেভস মানি সো দ্যাট হি ক্যান বাই এ বুক, যাতে করে সে কিনতে পারে সেজন্য টাকা জমায়। তো সে টাকা জমায় এবং সে বইটি কিনতে চায়, সেজন্য আমরা এখানে ওয়ান্টস টু দিলাম। তো একইভাবে আবার আরেকটা সিম্পলের এক্সাম্পল আছে, হি কাল্টিভেটস দ্য ল্যান্ড টু গেট গুড ক্রপ। তো সেটাকে আবার আমরা যখন কমপ্লেক্সে নিলাম, হি কাল্টিভেটস দ্য ল্যান্ড সো দ্যাট হি ক্যান গেট গুড ক্রপ। আর কম্পাউন্ডে গেলে একইভাবে ওয়ান্টস টু গেট গুড ক্রপ এবং সো দ্যাটের জায়গায় আমরা অ্যান্ড বসাবো। তো আমরা পরের নিয়মে যাই। সিম্পল সেন্টেন্সে যখন এট দ্য টাইম অফ, ইন বা ডিউরিং থাকে, অর্থাৎ যখন কোনো সময় নির্দেশ করে, তখন আমরা কমপ্লেক্সে আমরা ওয়েন ব্যবহার করি এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড ব্যবহার করি। এখানে দেখা যাচ্ছে যে ইন উইন্টার দে কাম, তো এটাকে আমাকে কি করতে হবে, দুইটা ক্লজ বানাতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ। দে কাম আমার প্রিন্সিপাল ক্লজ দেয়াই আছে, ইন উইন্টারটাকে আমাকে সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করতে হবে। তো এখানে রূপান্তর করতে গেলে আমাকে কি করতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে, একটা ভার্ব আনতে হবে। আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে আমি ওয়েন নিলাম, এখানে যেহেতু উইন্টার একটা সিজন আমরা ইট সাবজেক্ট হিসেবে নিতে পারি, এবং ভার্ব যেহেতু প্রেজেন্টে আছে কাম আমরা ইজ নিতে পারি। তো ওয়েন ইট ইজ উইন্টার দে কাম, আর কম্পাউন্ডে গিয়ে কি হবে তাহলে, ইট ইজ উইন্টার আর আমার কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অ্যান্ড দে কাম। ইট ইজ উইন্টার একটা প্রিন্সিপাল ক্লজ, দে কাম একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা অংশই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। ডিউরিং ইংলিশ ক্লাস হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এখানে আমি যখন কমপ্লেক্সে যাব তখন আমি কি করতে পারি সেটাকে, যে হোয়েন, ডিউরিং এর পরিবর্তে হোয়েন নিলাম। ইংলিশ ক্লাসটাকে আমরা কীভাবে বলতে পারি, যেহেতু পাস্টে আছে লাইনটা, আমরা কিভাবে বলতে পারি, হোয়েন ইট ওয়াজ ইংলিশ ক্লাস হি ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে হোয়েন ইট ওয়াজ ইংলিশ ক্লাস একটা সাবঅর্ডিনেট ক্লজ, হি ওয়াজ অ্যাবসেন্টটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে জাস্ট সাবঅর্ডিনেটিং কনজাংশনটা উঠিয়ে দিলাম এবং ইট ওয়াজ ইংলিশ ক্লাস অ্যান্ড হি ওয়াজ অ্যাবসেন্ট, দুইটা স্বাধীন অংশকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করলাম। সিম্পল সেন্টেন্সে যদি বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে কমপ্লেক্সে নট অনলি বাট অলসো হয়, এবং কম্পাউন্ড সেন্টেন্সে বোথ আর অ্যান্ড যুক্ত হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, বিসাইডস বিং এ টিচার হি ইজ এ সিঙ্গার, তাহলে সে টিচার হওয়ার পাশাপাশি সিঙ্গার, তাহলে আমরা নট অনলি বাট অলসো বলতে পারি কমপ্লেক্সে। এখানে যেহেতু হি হচ্ছে আমার সাবজেক্ট, আমি হি নিয়ে আসলাম, বি ভার্বটাকে আমি ইজ করে দিলাম। হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার। এখানে বাট অলসো ইজ এ সিঙ্গার আবার বলার দরকার পড়ে না, যেহেতু প্রথমে ভার্ব আছে, এখানে একসাথেই বলা যায় হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার। আর কম্পাউন্ডেও একইভাবে হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ সিঙ্গার, মানে হি ইজ এ সিঙ্গার আবার পরে আলাদা করে বলার প্রয়োজন হয় না, এটা একসাথেই বলা যায়। পরেরটাও একইভাবে এক্সাম্পল দেওয়া আছে, বিসাইডস রিডিং পোয়েম হি রিডস নভেল, তাহলে হি রিডস নট অনলি পোয়েম বাট অলসো নভেল। আর কম্পাউন্ডে গিয়ে হি রিডস বোথ পোয়েম অ্যান্ড নভেল। এখন যে নিয়মটা আলোচনা করব সেটা তোমাদের পরীক্ষায় খুব বেশি আসে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান, এখানে ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। এভাবে এখানে যেমন আমি এক্সাম্পল দিয়েছি, হি ইজ এ ওয়াইজ কিং, ওয়াইজটা অ্যাডজেক্টিভ এখানে আছে, কিংটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তখন এই একটা প্রিন্সিপাল ক্লজকে ভেঙে আমরা কি করে দুইটা প্রিন্সিপাল ক্লজ করব কম্পাউন্ডে, এবং কমপ্লেক্সে আমরা কি করে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করব। এখন আমরা দেখি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হয়, প্লাস ভার্ব দিতে হয়, প্লাস অ্যাডজেক্টিভটাকে আলাদা করে নিয়ে যেতে হয়, যাতে করে আমরা একটা আলাদা ক্লজ তৈরি করতে পারি। আর কম্পাউন্ড সেন্টেন্সেও একইভাবে আমরা করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, হি ইজ এ ওয়াইজ কিং, তাহলে প্রথমেই আমরা নাউনটাকে আলাদা করে নিলাম,
হি ইজ এ কিং, সে হয় একজন রাজা। একটা রিলেটিভ প্রোনাউন আনলাম নতুন ক্লোজ তৈরি করার জন্য, হু, যেহেতু ব্যক্তি আমরা হু আনলাম, যদি বস্তুবাচক বা প্রাণীবাচক হয় তাহলে আমরা হুইচ আনবো, হু। এখানে আমরা ভার্ব আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং আমরা ইজ নিলাম, হু ইজ, আর অ্যাডজেক্টিভটা আলাদা করে নিলাম, হু ইজ ওয়াইজ। তাহলে হি ইজ এ কিং, হু ইজ ওয়াইজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে হি ইজ এ কিং অ্যান্ড হি ইজ ওয়াইজ। কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লোজ করে ফেললাম, একটা নাউন দিয়ে আর একটা অ্যাডজেক্টিভ দিয়ে। হি ইজ এ কিং একটা অংশ করলাম, আর একটা বললাম হি ইজ ওয়াইজ। নাউনের সাথে আর্টিকেলটা রেখে দিলাম, আর অ্যাডজেক্টিভটা পরে আলাদা করে নিয়ে গেলাম, এবং এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিলাম। তো পরের এক্সাম্পলটা আমরা দেখি, এ থার্স্টি ক্রো ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার। তাহলে এ ক্রো হুইচ ওয়াজ থার্স্টি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার। তো ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার এটা তো আমার আগেই আছে, আমাকে এ থার্স্টি ক্রোটাকে আলাদা করতে হবে। তাহলে আমরা আগে নাউনটা আলাদা করে নিলাম, এ ক্রো, তারপরে একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসলাম, যেহেতু ক্রো প্রাণী, এখানে আমরা হুইচ আনলাম, এ ক্রো হুইচ। আমার বি ভার্ব আনতে হবে আরেকটা, হুইচ ওয়াজ থার্স্টি, অ্যাডজেক্টিভটাকে নিলাম, তারপরে আমার আগের যে অংশটা আছে সেটা দিয়ে দিলাম। তাহলে আমি দুইটা ফাইনাইট ভার্ব পেলাম, দুইটা ওয়াজ আছে এখানে, একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম। আর পরেরটাতে এ ক্রো ওয়াজ থার্স্টি অ্যান্ড ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার। এ ক্রো ওয়াজ থার্স্টি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আবার এ ক্রো ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার এটা একটা প্রিন্সিপাল ক্লজ। মানে দুইটা কোঅর্ডিনেট ক্লজ এখানে যুক্ত হয়ে এই কোঅর্ডিনেট ক্লজেস গুলা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছে, এবং এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অ্যান্ড কাজ করেছে। আমাদের পরের নিয়মে দেখি যে সিম্পল সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন না থাকে, শুধু নাউন যদি থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে কি করে একটা প্রিন্সিপাল ক্লোজকে ভেঙে আমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ এবং দুইটা প্রিন্সিপাল ক্লজ কি করে তৈরি করতে পারি। তো কমপ্লেক্সে যেতে গেলে স্বাভাবিকভাবে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নাউনকে আমাদের যেহেতু অ্যাডজেক্টিভ নাই, আমরা নাউনের আগে ইট ইজটা বসিয়ে দিতে পারি, এবং বাক্য যদি পাস্টে হয় ইট ওয়াজ দিয়ে করব, এবং তারপরে আমাদের আগের মতো রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব। এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা একইভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অ্যান্ড নেব। তো এখানে হেলথ ইজ ওয়েলথ দেওয়া আছে, আমরা কি বলতে পারি যে হেলথটা তো আমার এখানে নাউন, তার আগে তো আমার মানে কোনো অ্যাডজেক্টিভের উল্লেখ করা নাই, সুতরাং আমাকে বলতে হবে ইট ইজ হেলথ, এবং তারপরে আমরা এখানে তো হু নিতে পারি না, আমরা বলবো হুইচ। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাকেই আমাদের স্বাধীন অংশ হিসেবে দেখাতে হবে, সুতরাং ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। পরের উদাহরণটা দেখি, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ইয়ার। তাহলে এখানে বৈশাখটা হচ্ছে নাউন, তার আগে কোনো অ্যাডজেক্টিভ উল্লেখ করা নাই, সুতরাং আমরা কিভাবে বলতে পারি ইট ইজ বৈশাখ হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ইয়ার। তাহলে এখানে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম। আবার পরেরটাতে কম্পাউন্ডে আছে ইট ইজ বৈশাখ অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ইয়ার। তাহলে এখানে আমরা দুইটা প্রিন্সিপাল ক্লজ পেলাম, এবং এই দুইটা মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলো, এবং এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করলাম। তো চলো এখন আমরা কিছু এক্সারসাইজ করি। এখানে আমি 5টা কোয়েশ্চন নিয়ে এসেছি তোমাদের আগের বছরের প্রশ্নগুলো থেকে। আমাদের প্রথমেই আছে হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। তাহলে এখানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে, কিন্তু দেওয়া আছে কমপ্লেক্সে। একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে হোয়েন, আমরা জানি যে হোয়েন থাকলে কম্পাউন্ডে আমরা অ্যান্ড ব্যবহার করি, হোয়েনটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসতে হবে অ্যান্ডটাকে। তো আমরা কি বলতে পারি, হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন লাইফ। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে তাহলে আমরা কমপ্লেক্সে স দ্যাট ব্যবহার করি এবং সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের মূল ফর্ম ব্যবহার করি। তো এখানে আমরা বলতে পারি উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন লাইফ। বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। তো এখানে দুইটা ক্লজ দেওয়া আছে, দুইটা প্রিন্সিপাল ক্লজ। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে সিম্পল করতে বলা হয়েছে। তো আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ রাখবো এবং আরেকটাকে আমরা ফ্রেজে রূপান্তরিত করতে হবে। যেহেতু আমাদের সিম্পল সেন্টেন্সে আমরা ফাইনাইট ভার্ব একটাই ব্যবহার করতে পারবো এবং আরেকটা নন ফাইনাইট ভার্ব নিতে পারি। প্রথম ভার্বটাকে আমরা নন ফাইনাইট করে দেব। এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। এরপরে আছে বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। তো এটা বাটের নিয়মটা কি ছিল, যে কম্পাউন্ডে যদি বাট থাকে তাহলে কমপ্লেক্সে আমরা দ অথবা অল দ ব্যবহার করব।
তাহলে দো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, কমা ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। এরপরে আছে অ্যাজ লাভ ইজ ডিভাইন, এভরিবডি ওয়ান্টস টু লাভ, এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তো আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যেতে গেলে আমরা জাস্ট সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বাদ দিতে পারি এবং কমার পরিবর্তে কোঅর্ডিনেটিং কনজাংশনটা নিয়ে আসতে পারি। তো অ্যাজটা বাদ দিলাম, লাভ ইজ ডিভাইন অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু লাভ। তো এগুলো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট নিয়মগুলো ছিল একটা ক্লাসে। এর বেশি তো নিয়ম আমরা আলোচনাও করতে পারছি না, যেগুলো আমার সবচেয়ে বেশি জরুরি মনে হয়েছে সেগুলোই আমি আলোচনা করলাম আজকে। আমি এবার প্রথম থেকে সেগুলো তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম আমি ইনস্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে কমপ্লেক্সে হবে দ অথবা অলদো এবং কম্পাউন্ডে হবে বাট। তারপরে বলেছিলাম বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কমপ্লেক্সে হবে ইফ এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড, এবং সেক্ষেত্রে কম্পাউন্ডে প্রথম অংশটুকুতে আমরা সাবজেক্ট ব্যবহার করব না, ভার্ব থেকেই শুরু করব। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কমপ্লেক্সে হবে ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস এবং কম্পাউন্ডে হবে অর, এবং সেটাতেও একইভাবে প্রথম ক্লোজের মধ্যে আমরা সাবজেক্ট ব্যবহার করব না। TOO TO2 এটার রুল যেটা আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে প্রথম টুর পরিবর্তে আমরা স ব্যবহার করব এবং পরের টুর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ভেরি এবং অ্যান্ড ব্যবহার করব, এবং এরপরে আমরা সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের মূল ফর্মটা ব্যবহার করব। যদি শুধু টু থাকে তাহলে আমরা কমপ্লেক্সে স দ্যাট ব্যবহার করব এবং সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের মূল ফর্ম ব্যবহার করব, এবং কম্পাউন্ডে আমরা অ্যান্ড ব্যবহার করব এবং সাবজেক্ট প্লাস 1 2 প্লাস ভার্বের মূল ফর্ম ব্যবহার করতে পারি। এবং সেক্ষেত্রে 1 2টা আমরা টেন্স, পারসন, নাম্বার এগুলো অনুযায়ী পরিবর্তন করতে পারবো। অ্যাট দ্য টাইম অফ, ইন, ডিউরিং এগুলো যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে আমরা কমপ্লেক্সে হোয়েন ব্যবহার করব এবং কম্পাউন্ডে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি। কোনো বাক্য যদি বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয় তাহলে আমরা কমপ্লেক্সে নট অনলি বাট অলসো ব্যবহার করব এবং কম্পাউন্ডে বোথ অ্যান্ড ব্যবহার করতে পারি। এছাড়াও সিম্পল সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত কোনো বাক্য থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ভাঙার জন্য দুইটা ক্লজ তৈরি করার জন্য আমরা প্রিন্সিপাল ক্লজটা তো থাকবেই আমাদের, আর আরেকটা ক্লজ তৈরি করার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভটাকে আলাদা করে নিয়ে যাব কমপ্লেক্সে, এবং কম্পাউন্ডে আমরা একইভাবে নাউন দিয়ে একটা ক্লজ তৈরি করব এবং অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটা ক্লজ তৈরি করব। আর যদি শুধু নাউন থাকে সিম্পল সেন্টেন্সে তখন আমরা ইট ইজ ব্যবহার করতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে, এবং ইট ইজ দিয়ে ওই নাউনটা উল্লেখ করে তারপর রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে বাকি অংশটুকু লিখতে পারি। আর কম্পাউন্ড সেন্টেন্সেও একইভাবে ওই সাবঅর্ডিনেটিং আমাদের যে কনজাংশনটা ছিল সেটাকে তুলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যোগ করে দিতে পারি। তো এগুলোই ছিল আমার মোটামুটি নিয়ম। আর বাকি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সবগুলো তো আর নিয়ম অনুযায়ী হবে না, আমাদেরকে বাক্যের গঠন জানতে হবে এবং সেই গঠন অনুযায়ী আমরা কাজ করব, যেভাবে প্রয়োগ করতে হয় সেভাবেই আমরা প্রয়োগ করব। আমাদের মাথায় রাখতে হবে যে সিম্পল সেন্টেন্স হলে আমাদের একটাই প্রিন্সিপাল ক্লজ হবে এবং তার সাথে একটা ফ্রেজ কানেক্টেড হতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স হলে আমার একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আর আমার কম্পাউন্ড সেন্টেন্স হলে 2 বা ততোধিক কোঅর্ডিনেট ক্লজেস কানেক্টেড হয় এবং সেগুলো ফ্যান ভয়েস দ্বারা কানেক্টেড হয়। আমার এগুলো মাথায় রাখলে আমরা মোটামুটি করতে পারবো। তো সবাই ভালো থেকো, আর পরের ক্লাসে আমরা আবার ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব, আমাদের বাকি যেটুকু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যেহেতু আমার এখানে ইভ্যালুয়েট করার তেমন কোনো সুযোগ নেই, তোমরা নিজেরাই নিজেদেরকে ইভ্যালুয়েট করবে এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে।